আচ্ছা, তাহলে আজকে আমরা যেখানটাতে লাস্ট ক্লাসটা কালকে শেষ করেছিলাম ওই জায়গাটা থেকে শুরু করি। দেখো, আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের ইলেকট্রোকেমিক্যাল সেলের ক্লাসিফিকেশনটা দেখছিলাম, এবং সেটা দেখতে গিয়ে আমরা দেখেছি যে ব্রডলি আমরা ইলেকট্রোকেমিক্যাল সেলগুলোকে কেমিক্যাল সেল এবং তোমার কনসেন্ট্রেশন সেল হিসেবে ক্লাসিফাই করতে পারি। আর সেই ক্লাসিফিকেশনটার উপর ভিত্তি করে আমরা আবার ফার্দার দেখেছিলাম যে সেই ক্লাসিফিকেশনটাকে আবার ভেঙে ফেলা যায়, সেই ক্লাসিফিকেশনটাকে ফার্দার রিক্লাসিফাই করা যায়, এবং কেমিক্যাল সেল এবং কনসেন্ট্রেশন সেল উভয়কেই আমরা আহ, তোমার কতগুলো সাব ক্লাসে ভাগ করতে পারি, যে সাব ক্লাসগুলোর মধ্যে এমন কিছু সাব ক্লাস আছে যেখানে উইদাউট ট্রান্সফারেন্স বা উইদাউট ট্রান্সপোর্ট, অর্থাৎ যেখানে মাস ট্রান্সপোর্ট ঘটছে না সেই রকম সিচুয়েশনগুলো আছে। তার সাথে এরকমও কিছু সাব ক্লাস আছে যে ক্লাসগুলোর মধ্যে উইথ ট্রান্সফারেন্স বা উইথ ট্রান্সপোর্ট, যেখানে মাসের ট্রান্সপোর্ট ঘটছে, সেই রকম কিছু সাব ক্লাসের কথাও আমরা বলেছি। আমরা ফর দ্য টাইম বিং যেটা করছিলাম সেটা হচ্ছে যে একমাত্র সেই সমস্ত ধরনের তোমার ইলেকট্রোকেমিক্যাল সেলগুলোকে দেখছিলাম যেখানে আমাদের কোনো ট্রান্সপোর্ট বা ট্রান্সফারেন্স নেই। তার উদ্দেশ্য মানে কেন এইভাবে দেখছিলাম তার একটা কারণ হিসেবে বলেছিলাম যে যে সমস্ত সেলে ট্রান্সপোর্ট অফ মাস হয় সেই ধরনের সেলগুলোর সাথে অ্যাসোসিয়েটেড একটা নতুন এক ধরনের পোটেনশিয়াল থাকে যাকে আমরা লিকুইড জাংশন পোটেনশিয়াল বলি। আমি এই লিকুইড জাংশন পোটেনশিয়ালের জায়গাটা এই মুহূর্তে একটু অ্যাভয়েড করতে চাইছি, সেই কারণে আমরা প্রথম উইদাউট ট্রান্সফারেন্স বা উইদাউট ট্রান্সপোর্টের কথাটা আলোচনা করছিলাম। লাস্ট ক্লাসটাতে আমরা লক্ষ্য করো কেমিক্যাল সেলস উইদাউট ট্রান্সফারেন্সটা আমরা দেখেছি। আজকে আমরা সেই সমস্ত কনসেন্ট্রেশন সেলগুলোর কথা বলবো, সেই সমস্ত ইলেকট্রোকেমিক্যাল সেলগুলোর কথা বলবো যেগুলো এসেনশিয়ালি কনসেন্ট্রেশন সেল। কনসেন্ট্রেশন সেল মানে কারা? সেই সমস্ত ইলেকট্রোকেমিক্যাল সেল যাদের ইএমএফটা শুধুমাত্র কনসেন্ট্রেশন ডিফারেন্সের জন্য আসে। এরকম ঘটতে পারে যে সেখানে এমন একটা সিচুয়েশন যেখানে কনসেন্ট্রেশনের ডিফারেন্সটা ইলেকট্রোডের ক্ষেত্রে হতে পারে, আবার এরকমও সিচুয়েশন অ্যারাইজ করতে পারে যেখানে কনসেন্ট্রেশনের ডিফারেন্সটা ইলেকট্রোলাইটের ক্ষেত্রেও হতে পারে। তাহলে সেই দুটোর উপরে ভিত্তি করে আমরা দু ধরনের কনসেন্ট্রেশন সেল উইদাউট ট্রান্সফারেন্সের কথা ভাবতে পারি। এক ধরনের কনসেন্ট্রেশন সেলকে আমরা বলে থাকি ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেলস উইদাউট ট্রান্সফারেন্স, আরেক ধরনের কনসেন্ট্রেশন সেলকে আমরা বলে থাকি ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন সেলস উইদাউট ট্রান্সফারেন্স। আমরা প্রথম তাহলে স্টার্ট করি ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেলস উইদাউট ট্রান্সফারেন্স দিয়ে। তাহলে মনে রাখি যে এই ধরনের সেলগুলোর ক্ষেত্রে বৈশিষ্ট্য হচ্ছে এই যে এদের ইএমএফ একমাত্র আসে বা এদের ইএমএফ এর পেছনের যে কারণটা সেই কারণটা খুব সিম্পল, শুধুমাত্র হচ্ছে কনসেন্ট্রেশনের ডিফারেন্স। যখন আমরা ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেলের কথা বলছি তখন আমরা শুধু এইটুকু মাথায় রাখবো যে তার মানে এদের কনসেন্ট্রেশনের ডিফারেন্সটা ইলেকট্রোড সারফেসে ঘটছে। কিভাবে ঘটছে, কেন ঘটছে, সেটা আমরা কয়েকটা এরকম সেলের এক্সাম্পল দেখলেই আমরা বুঝতে পারবো যে কনসেন্ট্রেশন ডিফারেন্সের জায়গাটা কেন, এবং কেনই বা এদেরকে এইরকম একটা নামে ডাকা হয় যে ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল। কেন এদেরকে কনসেন্ট্রেশন সেল বলা হচ্ছে সেই জায়গাটাও আমরা ক্লিয়ার করবো। তাহলে এসেনশিয়ালি যেহেতু আমরা কনসেন্ট্রেশন সেলটাকে ডিটেলসে বুঝতে চাইছি, আমাদের এই স্পেসিফিক পয়েন্টগুলোতে আমরা স্ট্রেস দেব, এই স্পেসিফিক জায়গাগুলোতে আমরা আলাদা আলাদা করে জোর দিয়ে বুঝবো ব্যাপারটাকে। তাহলে প্রথম বলছি ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেলস উইদাউট ট্রান্সফারেন্স। লক্ষ্য করো এই ধরনের সেলের তার মানে ইএমএফ যে জায়গাটা থেকে অরিজিনেট করবে সেটা হচ্ছে ডিফারেন্স অফ কনসেন্ট্রেশন। এবার ডিফারেন্স অফ কনসেন্ট্রেশন কোথায়? নামেই বলে দিচ্ছে ইলেকট্রোডে। আচ্ছা, তাহলে এরকম একটা সেলের একটা উদাহরণকে ধরে নিয়ে আমরা বোঝার চেষ্টা করি যে কেন এই ধরনের সেলের নামটা এরকম হলো, কি করে এদের ইএমএফ সত্যি সত্যি কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট হলো। ওকে, তাহলে ধরা যাক আমাদের কাছে এরকম দেখতে একটা সেল আছে। সেলটাকে একটু ভালোভাবে বোঝো ফার্স্ট। লক্ষ্য করো এই সেলটা এমন একটা সেল যেখানে লেফট হ্যান্ড সাইডে একটা হাইড্রোজেন ইলেকট্রোড আছে। একটা হাইড্রোজেন ইলেকট্রোড থাকা মানে সিচুয়েশনটা একটু ভাবো কিরকম। হাইড্রোজেন গ্যাস সেটাকে বাবল করা হচ্ছে অনেক প্ল্যাটিনাম সারফেস। সেই প্ল্যাটিনাম সারফেসটা কীরকম? না, এটা প্ল্যাটিনাইজড প্ল্যাটিনাম। পিওর মেটালিক প্ল্যাটিনাম যদি নিতাম
এটা আমি একদম যখন ইলেকট্রোডের পড়াচ্ছিলাম সেই শুরুর দিকে কথাটা বলেছি, যে পিওর মেটালিক প্ল্যাটিনাম যদি নিতাম, সেই পিওর মেটালিক প্ল্যাটিনাম নিলে পরে যেটা সমস্যা হতো, এই পিওর মেটালিক প্ল্যাটিনামের ওপরে হাইড্রোজেন গ্যাস এসে বসতে পারে না। এই যে এই যে প্রসেসটা, যে প্রসেস দিয়ে কোনো একটা মলিকিউল কোনো একটা সারফেসের ওপরে জাস্ট বসে, অ্যাডহেয়ার্ড হয়, জাস্ট আটকে থাকে, এই প্রসেসটাকে আমরা বলে থাকি অ্যাডজর্পশন। এই অ্যাডজর্পশন এমন একটা প্রসেস, যে প্রসেসটা একদম শুধুমাত্র সারফেসে ঘটে, কোনো রকমভাবেই ওই প্ল্যাটিনামের ভেতরে এই হাইড্রোজেন গ্যাস মলিকিউলগুলোর প্রবেশ করার কোনো চান্স নেই। এবার কোনো একটা সারফেসে যদি কোনো একটা মলিকিউলকে বসতে হয়, তাকে যদি তার উপরে বসতে হয়, তাহলে সেই সারফেসটা একটু রাফ হওয়া দরকার। ঘটনাটা অনেকটা ওই দেখবে তোমার শীতকালে কচু পাতার ওপরে ওই শিশিরের জমার মতো। দেখবে কচু পাতার যে সারফেসটা থাকে, এই কচু পাতার সারফেসের ওপরে দেখবে বিন্দু বিন্দু হয়ে শিশির জমে, বা এরকম কোনো পাতা যার ওপরের যে সারফেসটা, সেই সারফেসটার দিকে যদি একটু দেখা যায়, দেখবে একটু রাফ যে ধরনের সারফেস হয়, কতগুলো হালকা কতগুলো আঁশের মতন থাকে, সেই রকম পাতাগুলোতে সাধারণত দেখবে শিশির জমে ভালো। এখানেও ঠিক সেরকম, যদি প্ল্যাটিনাম পিওর মেটাল হিসেবে নিতাম, তার সারফেসটা এত স্মুথ যে সেখানে একটা মলিকিউল এসে অ্যাবজর্ব হতে পারে না। সেই কারণে আমরা করি কি, এই প্ল্যাটিনাম মেটালের সারফেসটাকে একটু রাফ করার জন্য, তার এফেক্টিভ সারফেস এরিয়াটাকে বাড়ানোর জন্য আমরা যেটা করি, এর ওপরে প্ল্যাটিনামের আরেকটা ইলেকট্রপিক মডিফিকেশন, যাকে আমরা বলি প্ল্যাটিনাম ব্ল্যাক, তার একটা কোটিং করে দিই। এইরকম কোনো একটা পিওর মেটালিক প্ল্যাটিনাম কোটেড উইথ প্ল্যাটিনাম ব্ল্যাক, তাকে আমরা বলি প্ল্যাটিনাইজড প্ল্যাটিনাম। তাহলে অ্যাকচুয়াল ইলেকট্রোডটা হচ্ছে ওই প্ল্যাটিনাইজড প্ল্যাটিনামের তৈরি। তার উপরে হাইড্রোজেন গ্যাসকে বাবল করা হয়েছে অ্যাট এ প্রেশার অফ P1। ওকে, এইবার যেই আমি হাইড্রোজেন গ্যাসকে বাবল করলাম অ্যাট এ প্রেশার অফ P1, আমি সঙ্গে সঙ্গে কি হলো, তার মানে আমার এই হাইড্রোজেন গ্যাসটা অ্যাবজর্বড হলো অন দিস প্ল্যাটিনাইজড প্ল্যাটিনাম সারফেস। ভালো কথা। ঠিক একই রকমভাবে আমরা আরেক দিকে, ডান দিকে আরেকটা ইলেকট্রোড নিলাম, সেটাও প্ল্যাটিনাইজড প্ল্যাটিনামের, সেখানেও হাইড্রোজেন গ্যাসকেই বাবল করলাম, কিন্তু অন্য আরেকটা প্রেসারে, সেই প্রেসারটা P2। নোটিস করো, তার মানে অ্যানোডে আমি যদি সঠিকভাবে সেলটাকে রিপ্রেজেন্ট করে থাকি, তাহলে অ্যানোডে যে প্রেসার আমি রেখেছি হাইড্রোজেনের, ক্যাথোডে আমি অন্য রকম কোনো একটা প্রেসার রেখেছি। ঠিক আছে, তার মানে P1 এবং P2 এরা আলাদা, কখনোই এরা সেম না। যদি সেম হয়ে যায় তাহলে কিন্তু একটা, মানে আমরা দেখবো একটু পরেই যে সেম হয়ে গেলে এর ইএমএফ জিরো হয়ে যাবে, এটা কোনো সেল হিসেবে পারফর্ম করবে না। ইলেকট্রোলাইট হিসেবে কে আছে? দেখো, ইলেকট্রোলাইট হিসেবে এমন কোনো একটা মিনারেল অ্যাসিড আছে, যে অ্যাসিডটা আমার ওই মিডিয়ামে প্রোটন দিতে পারে। দিস মিনারেল অ্যাসিড ক্যান বি এনিথিং। সালফিউরিক অ্যাসিড হতে পারে, হাইড্রোক্লোরিক অ্যাসিড হতে পারে, নাইট্রিক অ্যাসিড হতে পারে, ফসফরিক অ্যাসিড হতে পারে, যে কোনো একটা মিনারেল অ্যাসিড যে নাকি প্রোটন ফার্নিশ করতে পারে। সাধারণত যে কোনো স্ট্রং মিনারেল অ্যাসিড নিলেই হবে। ঠিক আছে, তার অ্যাক্টিভিটিও আমার জানা আছে। তাহলে এই হলো আমার গোটা সেলের কনস্ট্রাকশনটা। এইরকমভাবে একটা যদি আমি সেল তৈরি করি, এই ধরনের সেলকে আমরা অ্যাপারেন্টলি, আপাত দৃষ্টিতে এখনো অবধি বলছি অ্যাজ ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেলস উইদাউট ট্রান্সফারেন্স। উইদাউট ট্রান্সফারেন্স কথাটা না হয় মেনে নিলাম, এই কারণে মেনে নিচ্ছি যে ট্রান্সফারেন্স মানে তো ট্রান্সপোর্ট। এখানে সত্যি সত্যি ইলেকট্রোলাইটের কোনো ট্রান্সপোর্ট হওয়ার সুযোগ নেই, দুটো ইলেকট্রোলাইট তো কন্ট্যাক্টে নেই, আছে একটাই ইলেকট্রোলাইট, তাহলে উইদাউট ট্রান্সফারেন্স মেনে নিতে অসুবিধা নেই। কিন্তু কেন এদেরকে কনসেন্ট্রেশন সেল বলছি, সেইটা আমাদের বুঝতে হবে। দেখো, কনসেন্ট্রেশন সেল বাই ডেফিনেশন হচ্ছে এমন ক্লাস অফ সেল যে সেলগুলোর ইএমএফ হচ্ছে কনসেন্ট্রেশন ডিফারেন্সের জন্য। আমাদের এই ক্ষেত্রে কনসেন্ট্রেশন না হয়ে, যেহেতু দুটোই গ্যাস ইলেকট্রোড, তাহলে প্রেশার ডিফারেন্সের জন্য। তাহলে এই ধরনের সেলগুলোর ক্ষেত্রে সত্যি কি দেখানো যাবে যে, এই ধরনের সেলের ক্ষেত্রে সত্যি কি আমরা এটা প্রমাণ করতে পারবো যে এদের ইএমএফ এর কারণ হচ্ছে শুধু এই P1 এবং P2 এই দুটো প্রেসারের পৃথক হওয়া? আমরা এই জিনিসটা দেখাতে পারি কিনা দেখি। যদি আমরা দেখাতে পারি, তাহলে আমরা সত্যিই বুঝতে পারবো যে কেন এদেরকে আমরা কনসেন্ট্রেশন সেল হিসেবে বলছি। ওকে, তাহলে এটা করার জন্য ফার্স্ট আমরা যেটা করি, তাহলে প্রথম আমরা অক্সিডেশনের প্রসেসটা দেখি। তাহলে এই ইলেকট্রোডে, লেফট হ্যান্ড ইলেকট্রোডে অক্সিডেশন হচ্ছে, মানে হাইড্রোজেন গ্যাস
at a pressure of P1 is getting oxidized to proton, ঠিক আছে, যার অ্যাক্টিভিটি AH+। তাহলে আমার অ্যানোডে যে রিয়াকশনটা ঘটছে সেই রিয়াকশনটা হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে অ্যানোডের রিয়াকশনের সাথে অ্যাসোসিয়েটেড যে করসপন্ডিং ইলেকট্রোড পোটেনশিয়ালটা, সেই ইলেকট্রোড পোটেনশিয়ালটার এক্সপ্রেশনটা আমি লিখলাম। দেখো আমি এখানে E0টা বসাইনি, E0-র ভ্যালু লিখিনি, তার কারণ হচ্ছে সিন্স দিস ইজ আ হাইড্রোজেন ইলেকট্রোড, তাহলে ওর স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালের ভ্যালুটা 0, সেই কারণে আমি আর এখানে E0টা লিখিনি। ঠিক একই রকমভাবে আমি যদি ক্যাথোডের দিকে তাকাই, তাহলে সেখানে রিডাকশন হচ্ছে। কি হচ্ছে সেখানে না, একটা প্রোটন যার অ্যাক্টিভিটি AH+, সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, অ্যাকসেপ্ট করে সে একটা হাইড্রোজেন হচ্ছে ইন দ্য গ্যাসিয়াস ফর্ম, যার প্রেশার হচ্ছে P2। তার মানে আমি যদি ক্যাথোড রিয়াকশনের দিকে তাকাই, তাহলে আমার ক্যাথোড রিয়াকশনের চেহারা হবে এরকম, এবং তার করসপন্ডিং ইলেকট্রোড পোটেনশিয়ালের ভ্যালু হবে এইটা, ঠিক আছে। এখানেও ঠিক একইভাবে E0 লেখার কোনো প্রয়োজন নেই, তার কারণ আমার হাইড্রোজেন ইলেকট্রোড, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের সাথে অ্যাসোসিয়েটেড আমার স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল সেটা 0। তাহলে এইরকম একটা সিচুয়েশনে আমি যদি ওভারঅল সেল রিয়াকশন লিখি, তাহলে আমি এই রিয়াকশনটাকে এই রিয়াকশনটার সাথে জুড়ে দিলে, জাস্ট যোগ করে দিলেই আমি ওভারঅল সেল রিয়াকশন পেয়ে যাব। তাহলে আমি যদি ওভারঅল সেল রিয়াকশন লিখতে চাই, তাহলে আমার ওভারঅল সেল রিয়াকশনের চেহারা হবে জাস্ট ওই দুটো রিয়াকশনের যোগফল। দুপাশ থেকে ইলেকট্রনগুলো কেটে যাবে, দুপাশ থেকে প্রোটনের কনসেন্ট্রেশন, যেহেতু তারা একই সেমই অ্যাক্টিভিটিতে আছে, সেগুলোও কেটে যাবে। কেটে গিয়ে যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। আমি যদি এবার ওভারঅল ইএমএফ অফ দ্য সেলের এক্সপ্রেশন লিখি, ইএমএফ অফ দ্য সেল কত হবে, তাহলে অবভিয়াসলি ইএমএফ অফ দ্য সেল হবে এই দুটোর যোগফল। তাহলে যোগ করলাম, যেই মুহূর্তে যোগ করলাম, লক্ষ্য করে দেখো এই যে প্রথম টার্মটা, প্রথম টার্মে এই প্রোটনের অ্যাক্টিভিটি টার্মটা আছে নিউমারেটারে, দ্বিতীয় টার্মে প্রোটনের অ্যাক্টিভিটির টার্মটা আছে ডিনোমিনেটারে। ন্যাচারালি সামনে মাইনাস সাইন আছে, মাইনাস সাইন কমন টমন নিয়ে নিলে এই দুটো টার্ম কেটে যাবে এসেনশিয়ালি। কেটে গিয়ে যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে এটা। একটুখানি নোটিস করো, তাহলে ইএমএফ এর যেটা ফাইনাল এক্সপ্রেশন, সেই ফাইনাল এক্সপ্রেশনটাকে আমরা এইভাবে লিখতে পারি। ওকে, তাহলে যেই মুহূর্তে আমার ইএমএফ এর এই এক্সপ্রেশনটা এলো, প্রথম নোটিস করো, যদি বাই এনি চান্স ভুল করে সেল তৈরি করার সময় একই প্রেসারে দুটো হাইড্রোজেনকে বাবল করে থাকি দুটো ইলেকট্রোডেই, তাহলে P1 এবং P2 সমান হয়ে গিয়ে এই রেশিওটা 1 হয়ে যাবে, এবং ন্যাচারালি ln of 1 will go to 0 and hence the EMF of the cell will be 0। তাহলে ইএমএফ এর এক্সপ্রেশন ইটসেলফ আমাকে পরিষ্কার করে বলে দিল যে কোনো রকম ভাবে যদি এই ইলেকট্রোড দুটোর ওপরে প্রেসার দুটো পৃথক ভ্যালুতে না থাকে, যদি একই ভ্যালুতে থাকে, পৃথক ভ্যালুতে না থাকে, তাহলে করসপন্ডিং ইএমএফ অফ দ্য সেল 0 হয়ে যাবে। তার মানে পরিষ্কার কথায় এই ধরনের যে কোনো একটা সেলের ইএমএফ ইজ ডিউ টু দ্য ফ্যাক্ট যে ইলেকট্রোডে আলাদা আলাদা প্রেসারে হাইড্রোজেন গ্যাস বাবল করা হচ্ছে। বাই এনি চান্স প্রেসার সমান করে দাও, সঙ্গে সঙ্গে ইএমএফ এর ভ্যালুটা 0 চলে যাবে, ঠিক আছে। তাহলে সিচুয়েশনটা হচ্ছে, লক্ষ্য করো এবার আমার এই ইএমএফ এর এক্সপ্রেশনের সামনে একটা মাইনাস সাইন আছে, তাই না। আমি যেভাবে সেলটাকে লিখেছি, সেই সেল রিয়াকশনটাকে যদি স্পন্টেনিয়াস হতে হয়, তাহলে এই ইএমএফটাকে পজিটিভ হতে হবে, ঠিক আছে। তাহলে যদি আমার এই ইএমএফটাকে পজিটিভ হতে হয়, তাহলে এই মাইনাস সাইনটাকে আমার কোথাও মানে অ্যাবজর্ব করে নেওয়া, গিলে খাওয়া, হোয়াট এভার যেভাবে বলো, তার একটা ব্যবস্থা রাখতে হবে। তাহলে এই মাইনাস সাইনটাকে আমরা নালিফাই করতে গেলে একমাত্র একটাই রাস্তা আছে, সেটা কি, যদি P2টা P1 এর থেকে ছোট হয়, তাহলে P2/P1 এই রেশিওটা তাহলে একের চাইতে ছোট। যদি P2টা P1 এর চাইতে ছোট হয়, তাহলে P2/P1 রেশিওটা যদি একের চাইতে ছোট হয়, তাহলে ln of P2/P1টা নেগেটিভ। তার মানে একমাত্র আন্ডার দ্য কন্ডিশন দ্যাট P2 ইজ লেস দ্যান P1, তবে গিয়ে আমার এই ধরনের সেলের সাথে অ্যাসোসিয়েটেড ইএমএফ এর ভ্যালুটা পজিটিভ হবে। পজিটিভ ভ্যালু অফ ইএমএফ আমাদের খুব প্রয়োজন, বিকজ ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস NFE আমাকে বলে দেবে যে
একমাত্র স্পন্টেনিয়াস রিয়াকশন হতে গেলে আমাকে সেই রকম ভাবে ইএমএফটাকে সিলেক্ট করতে হবে, সো দ্যাট ইএমএফটাকে ভ্যালুটা আসতে হবে, সো দ্যাট ইট ইজ পজিটিভ। পজিটিভ যদি না হয় তাহলে ওই মাইনাস এনএফিটা আমার আর নেগেটিভ থাকবে না, ডেল্টা জিটা নেগেটিভ থাকবে না। তার মানে ইএমএফটার ভ্যালুটাকে পজিটিভ করার একমাত্র রাস্তা হচ্ছে পি টু হ্যাজ টু বি লেস দ্যান পি ওয়ান। তার মানে কি দাঁড়ালো? তার মানে এসেনশিয়ালি যখনই আমার এই ওভারঅল সেল রিয়াকশনটা এটা, তার মানে আমি কি দেখতে পাচ্ছি? আমি যদি এক কথায় ওভারঅল সেল রিয়াকশনটাকে বলতে চাই, আমি কি বলবো? তাহলে আমি বলবো যে সোজা কথায় 0.5 মোল মানে আধা মোল হাইড্রোজেন গ্যাস একটা প্রেসার P1 থেকে আধা মোল হাইড্রোজেন গ্যাস তৈরি করছে এট এ প্রেসার P2। মানে সোজা কথায় হাইড্রোজেন গ্যাসের এক্সপানশন হচ্ছে, কারণ P2 ইজ এট লোয়ার প্রেসার কম প্রেসার, তার মানে এক্সপানশন। তার মানে এইরকম ধরনের একটা সেল রিয়াকশন এসেনশিয়ালি রিপ্রেজেন্টস, এরকম গ্যাস ইলেকট্রোডের ক্ষেত্রে রিপ্রেজেন্টস এ প্রসেস অফ এক্সপানশন। কিরকম প্রসেস? হাইড্রোজেন গ্যাসের এক্সপানশন। তাহলে এই হাইড্রোজেন গ্যাসের এক্সপানশনের জন্য তার মানে আমরা এই ইএমএফটা এসেনশিয়ালি পাচ্ছি। তাহলে এই ধরনের গ্যাস ইলেকট্রোডকে ব্যবহার করে এইরকম ধরনের আমরা ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল তৈরি করতে পারি। কনসেন্ট্রেশন সেল কেন সেটা তো স্পষ্ট হলো। ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল কেন? দেখো, ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল এই কারণে, বিকজ এই ডিফারেন্স অফ প্রেশার, এই পুরো ঘটনাটা কিন্তু ঘটছে অ্যাট দ্য ইলেকট্রোডস। এক জায়গায় একটা ইলেকট্রোডে গ্যাস প্রেশার P1, আরেকটা ইলেকট্রোডে গ্যাস প্রেশার P2। তার মানে এই কারণে এই ধরনের সেলকে আমরা এক কথায় বলবো ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল উইথ, না উইদাউট কোনো ইয়ে নেই, তোমার ট্রান্সপোর্ট অফ ম্যাটার হচ্ছে না, কোনো লিকুইড জাংশন নেই, তাহলে উইদাউট ট্রান্সপোর্ট বা উইদাউট ট্রান্সফারেন্স। এটা একটা একটা ধরনের এক্সাম্পল, যে এক্সাম্পলে আমি দুটো গ্যাস ইলেকট্রোড ব্যবহার করেছি। সেই সেলটাকে কনস্ট্রাক্ট করার জন্য দুপাশে দুটো গ্যাস ইলেকট্রোড নিয়েছি, এমন একটা এক্সাম্পল। এই এক্সাম্পলটা ছাড়াও আরেকটা এক্সাম্পল ভাবা যেতে পারে, যেখানে আমরা নন গ্যাস ইলেকট্রোড নিয়ে কাজ করি, যেখানে আমরা ঠিক একই রকম দেখতে একটা ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল উইদাউট ট্রান্সফারেন্স তৈরি করব, যেখানটাতে আমার ইলেকট্রোডটা গ্যাস ইলেকট্রোড না হয় একটা নন গ্যাস ইলেকট্রোড। কিরকম? ধরা যাক আমি একটা অ্যামালগাম ইলেকট্রোড নিয়েছি। কিরকম অ্যামালগাম? ধরো হচ্ছে জিঙ্ক অ্যামালগাম। ধরো আমি এমন একটা জিঙ্ক অ্যামালগাম নিয়েছি যেখানে অ্যানোডে, লেফট হ্যান্ড ইলেকট্রোডে যেখানে অক্সিডেশন হচ্ছে, সেখানে এই মার্কারির মধ্যে জিঙ্কের কনসেন্ট্রেশন, বা আমি এখানে অ্যাক্টিভিটি দিয়ে বলেছি, সেই অ্যাক্টিভিটিটা মনে করো A1। এবং ডান দিকে মানে ক্যাথোডে যেখানে রিডাকশন হচ্ছে, সেখানেও আমি সেম টাইপ অফ একটা অ্যামালগাম ইলেকট্রোড নিয়েছি, সেখানে মার্কারির মধ্যে জিঙ্কের যে কনসেন্ট্রেশন বা অ্যাক্টিভিটি সেটা A2। ঠিক আছে? তার মানে দেখো, এবং এই যে দুটো ইলেকট্রোড আমি সিলেক্ট করেছি, তার মানে এই দুটো ইলেকট্রোডের কনস্ট্রাকশনে বেসিক একটা ডিফারেন্স আছে। আমি দুরকম জিঙ্ক অ্যামালগাম তৈরি করেছি। একটা জিঙ্ক অ্যামালগামে জিঙ্কের অ্যাক্টিভিটি A1, আরেকটা জিঙ্ক অ্যামালগামে জিঙ্কের অ্যাক্টিভিটি A2। এবং আমি যে ইলেকট্রোলাইটটা নিয়েছি সেই ইলেকট্রোলাইটটা একটা কমন ইলেকট্রোলাইট। ঠিক যেমন হাইড্রোজেন এই ইলেকট্রোডটার ক্ষেত্রে আমি একটা তোমার মিনারেল অ্যাসিডের সলিউশন কি ইলেকট্রোলাইট হিসেবে বেছে নিয়েছিলাম, এখানে ঠিক সেরকম ধরো জিঙ্ক ক্লোরাইডের মতন কোনো একটা তোমার সল্টকে আমি ইলেকট্রোলাইট হিসেবে বেছে নিয়েছি, সো দ্যাট এই লেফট হ্যান্ড ইলেকট্রোড মানে আমার অ্যানোড, দ্যাট ইজ অলসো রিভার্সিবল টু দিস সেম জিঙ্ক 2+, এবং আমার ক্যাথোড সে ওই একই ইলেকট্রোলাইটের রেসপেক্টে রিভার্সিবল। তাহলে এরকম ধরনের যদি একটা সেল আমি তৈরি করি, যেখানে দুটো অ্যামালগাম ইলেকট্রোড এমনভাবে নিয়েছি যে অ্যামালগাম ইলেকট্রোডে অ্যামালগাম দুটোতে অ্যানোডের অ্যামালগাম এবং ক্যাথোডের অ্যামালগাম, সেই অ্যামালগামে আমার জিঙ্কের অ্যাক্টিভিটিটা তফাতের, জিঙ্কের অ্যাক্টিভিটিটা আলাদা আলাদা, তাহলে এদেরকেও আমি দেখাচ্ছি যে এদেরকেও আমি ঠিক একই রকমভাবে একটা ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল উইদাউট ট্রান্সফারেন্স বলে ব্যবহার করতে পারবো। কি করে পারবো? তাহলে এরকম ধরনের একটা সিচুয়েশনে, তার মানে আমি যদি অ্যানোড রিয়াকশনটার কথা প্রথম ভাবি যেখানে অক্সিডেশন হচ্ছে, তাহলে সিচুয়েশনটা কেমন? লক্ষ্য করো অ্যানোডের দিকে, হ্যাঁ, তার মানে যেটা ঘটছে সেটা হচ্ছে জিঙ্ক ইন দ্য ফর্ম অফ অ্যান অ্যামালগাম হ্যাভিং অ্যান অ্যাক্টিভিটি অফ A1, সে অক্সিডাইজড হচ্ছে টু জিঙ্ক 2+, যার অ্যাক্টিভিটি আমার বলা আছে, কারণ এই সলিউশন তো আমরা বানিয়েছি।
আমরা সাধারণত যখন সলিউশন ল্যাবরেটরি স্কেলে কাজ করি তখন আমরা আর অ্যাক্টিভিটি বলি না, তখন আমরা এগুলোকে কনসেন্ট্রেশন দিয়ে রিপ্লেস করে দিই। ঠিক আছে, বেশ। তাহলে অ্যাট দ্য লেফট হ্যান্ড ইলেকট্রোড, মানে সোজা কথায় অ্যানোডে, দিস ইজ দ্য করসপন্ডিং ইলেকট্রোড রিয়াকশন। এই ইলেকট্রোড রিয়াকশনের সাথে আমি করসপন্ডিং ইলেকট্রোড পোটেনশিয়াল তার এক্সপ্রেশনটাও লিখি। তাহলে লেফট হ্যান্ড সাইডের ইলেকট্রোড পোটেনশিয়ালকে আমি এপসাইলন 1 দিয়ে লিখলাম। তাহলে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল অফ দ্য জিঙ্ক অ্যামালগাম জিঙ্ক 2+ ইলেকট্রোড, এবং যা আমার নার্নস্ট ইকুয়েশন থেকে যে ফ্যাক্টরটা আসে সেই ফ্যাক্টরটা, এবং অ্যাক্টিভিটি অফ জিঙ্ক 2+ ডিভাইডেড বাই আমার জিঙ্ক অ্যামালগামে জিঙ্কের যে কনসেন্ট্রেশন অথবা অ্যাক্টিভিটি যাই হোক সেটা। ঠিক একইভাবে আমি যদি ক্যাথোডে, হ্যাঁ, একই রকমভাবে যদি আমি ক্যাথোডে দাঁড়িয়ে করসপন্ডিং ক্যাথোড রিয়াকশনটা লিখি, অর্থাৎ রিডাকশন প্রসেসটা দেখি, তাহলে কি হচ্ছে, আমি কি দেখবো, রিডাকশন হচ্ছে কার, জিঙ্ক 2+-এর। জিঙ্ক 2+, যার অ্যাক্টিভিটি এ Zn2+, সে দুটো ইলেকট্রন নেবে, ইলেকট্রন নিয়ে এমন একটা জিঙ্ক অ্যামালগাম তৈরি করবে যার অ্যাক্টিভিটি A2, তার করসপন্ডিং যে ইলেকট্রোড পোটেনশিয়াল সেটাও আমি এখানে লিখলাম। একটা জিনিস নোটিস করো, আমি এখানে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালের কিন্তু একটা ডিফারেন্ট ভ্যালু ব্যবহার করছি, প্রাইম বলে। কেন? দেখো, লক্ষ্য করো, এই E0 প্রাইম Znটা এসেনশিয়ালি E0 Zn এর বিপরীতমুখী, কারণ ওইখানে যদি আমি স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালটা আমি অক্সিডেশনের জন্য লিখে থাকি, তাহলে দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল ফর দিস রিডাকশন প্রসেস। তার মানে একটা আরেকটার রেসপেক্টে নেগেটিভ হবে, এটা বলাই বাহুল্য, তাও আমি এখানে বলে দিয়েছি। অঙ্ক করার সময় এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হয়। তাহলে এবার আমি যদি এই দুটো রিয়াকশনকে যোগ করে আমার এই ক্যাথোড রিয়াকশন, আগে লিখেছিলাম অ্যানোড রিয়াকশন, এই দুটো রিয়াকশনকে যদি আমি যোগ করে আমি আমার ওভারঅল সেল রিয়াকশন লিখি, তাহলে ওভারঅল সেল রিয়াকশন লিখতে গেলে যেটা হবে সেটা হচ্ছে যে আমার এই জিঙ্ক 2+-এর টার্মটা কেটে যাবে এবং দুটো ইলেকট্রন কেটে যাবে, কেটে গিয়ে তার মানে আমার লেফট হ্যান্ড সাইডে পড়ে থাকবে জিঙ্ক অ্যামালগাম যার অ্যাক্টিভিটি A1 থেকে আমি একটা জিঙ্ক অ্যামালগামে যাব যার অ্যাক্টিভিটি A2। তার মানে আমার ওভারঅল সেল রিয়াকশনের চেহারা হবে এইরকম দেখবে। তাহলে এটা যদি আমার ওভারঅল সেল রিয়াকশন হয়, যেটা নাকি আমি দুটো ইন্ডিভিজুয়াল হাফ সেল অথবা ইলেকট্রোড রিয়াকশনের যোগফল হিসেবে পাচ্ছি, হ্যাঁ, তাহলে আমার ওভারঅল ইএমএফ নিশ্চয়ই আমার ইন্ডিভিজুয়াল হাফ সেল পোটেনশিয়াল তাদের যোগফল হিসেবে আসবে। তাহলে আমার ε1 আর ε2কে আমি জুড়ে দিলেই আমি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে ε1 এর ভ্যালু লিখলাম, ε2 এর ভ্যালু লিখলাম, শুধু লেখার সময় এই E0 প্রাইমটাকে আমি -E0 দিয়ে রিপ্রেজেন্ট করলাম এখানে। তাহলে প্রথমেই লক্ষ্য করো, এই দুটো E0 কাটাকাটি গেল, যাবেই। আচ্ছা, আর কি হবে, নোটিস করে দেখো, এই অ্যাক্টিভিটি অফ জিঙ্ক একটা তোমার আছে নিউমারেটারে, একটা আছে ডিনোমিনেটারে। ন্যাচারালি যখনই এলএন এর টার্ম দুটোকে আমি নিয়ে আসবো, তাহলে এরা কাটাকাটি যাবে, গিয়ে তাহলে পড়ে থাকলো হচ্ছে -RT/2F Faraday constant ln of activity of the right hand activity of the amalgam divided by the activity of the amalgam on the left hand side. ওকে, আবার ঠিক একই রকম, তাহলে নোটিস করো, আমার যদি এই ইএমএফটাকে সত্যি সত্যি পজিটিভ হতে হয়, তাহলে দিস A2 মাস্ট হ্যাভ এ ভ্যালু which is less than the value A1। A2 থেকে A1 কে ছোট হতে হবে। তার মানে সোজা কথায় আমার এইরকম ধরনের একটা সেল, যেখানে আমি দুটো অ্যামালগাম ইলেকট্রোডকে নিয়েছি এবং অ্যামালগামগুলোকে এমনভাবে তৈরি করেছি, কীরকম অ্যামালগাম না, জিঙ্কের অ্যামালগাম, মানে জিঙ্কের একটা অ্যামালগাম ইন মার্কারি, সোজা কথায় মানে জিঙ্কের এক ধরনের সলিড সলিউশনের মতন জিনিস, ইন মার্কারি, যেখানে আমি এই দুটো অ্যামালগাম তৈরি করার সময়তেই বিভিন্ন প্রপোর্শনে জিঙ্ককে মার্কারির সাথে মিশিয়েছি। যদি আমি বিভিন্ন প্রপোর্শনের না মেশাতাম, তাহলে তো এই A1 এবং A2 এই দুটো অ্যাক্টিভিটি আলাদা হতো না। এবং লক্ষ্য করে দেখো, এই A1 এবং A2 এক হয়ে গেলেই কিন্তু আবার সেই ইএমএফ অফ দ্য সেল 0 হয়ে যাবে। তার মানে এই ধরনের সেলের, ঠিক আগের এক্সাম্পলের মতো, এই ধরনের সেলের ক্ষেত্রেও একই রকমভাবে ইএমএফ ইজ এ কনসিকুয়েন্স, ইএমএফটা একটা ফল, কার ফল, ইএমএফ ইজ এ কনসিকুয়েন্স অফ দ্য ডিফারেন্স অফ অ্যাক্টিভিটি, বা কেউ যদি ভাবো যে আমি কনসেন্ট্রেশন দিয়ে বলবো, কোনো ক্ষতি নেই, কনসেন্ট্রেশন দিয়েও বলা যায়, তাহলে ইট ইজ দ্য কনসিকুয়েন্স অফ দ্য ডিফারেন্স অফ কনসেন্ট্রেশন অ্যাট দ্য টু ইলেকট্রোডস
ইলেকট্রোডে অ্যামালগামে জিঙ্কের কনসেন্ট্রেশন বা অ্যাক্টিভিটি যেভাবেই বলো না কেন, তাদের পার্থক্য আছে বলে এই ইএমএফটার ভ্যালুটা নন জিরো হচ্ছে। তার মানে এসেনশিয়ালি আমি এই ওভারঅল সেল রিয়াকশনটার দিকে যদি তাকাই, তাহলে দিস ওভারঅল সেল রিয়াকশন ইজ নাথিং বাট হায়ার কনসেন্ট্রেশন A1 থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে, হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে জিঙ্কের অ্যামালগামে তোমার ট্রান্সফার, দিস সেল রিয়াকশন হ্যাজ দ্যাট মিনিং। তাহলে এরকম সিচুয়েশনে এরকম সিচুয়েশনে দেখো একটা খুব ইন্টারেস্টিং জিনিস, তুমি যে ধরনের ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেলই নাও না কেন, যে ধরনের ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেলই বেছে নাও না কেন, স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালগুলো কিন্তু কোথাও অ্যাপিয়ার করছে না, করবে না, তো খুব স্বাভাবিকভাবে করবে না। কেন? দেখো, ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেলগুলোতে আমি কিন্তু যখনই দুটো ইলেকট্রোড ব্যবহার করছি, সেই দুটো ইলেকট্রোড একই, সেই দুটো ইলেকট্রোড সেম হওয়ার জন্য তাদের স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালগুলো এক, বিকজ স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালস আর দ্য ইলেকট্রোড পোটেনশিয়ালস অ্যাসোসিয়েটেড উইথ দোজ ইলেকট্রোডস অ্যাট স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশনস অ্যাট স্ট্যান্ডার্ড কন্ডিশনস। তাদের টেম্পারেচার 298.15 কেলভিন, প্রেশার 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার, অ্যান্ড দ্য করসপন্ডিং অ্যাক্টিভিটিস আর ইউনিটি। তাহলে লেফট হ্যান্ড ইলেকট্রোডের জন্যও যা, রাইট হ্যান্ড ইলেকট্রোডের জন্যও তাই। ন্যাচারালি যেই মুহূর্তে আমি ওভারঅল সেলটাকে কনস্ট্রাক্ট করব, তখন স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালগুলো একে অপরকে কেটে দেবে। তাহলে ন্যাচারালি ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেলস উইদাউট ট্রান্সফারেন্স, এদের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে ইএমএফ এর এক্সপ্রেশনটা খুব সিম্পল। ইএমএফ এর এক্সপ্রেশনটাতে কোনো ঝামেলা নেই। ইএমএফ এর এক্সপ্রেশনে আমাকে কখনো স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল কত সেটা আমাকে ভাবতে হবে না। তাহলে এই ধরনের এক্সপ্রেশনগুলোতে এইটা একটা খুব সিম্পল জায়গা। হ্যাঁ, তার মানে ফাইনাল এক্সপ্রেশন অফ ইএমএফ এ কখনো E0 অ্যাপিয়ার করবে না এই ধরনের ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেলস উইদাউট ট্রান্সফারেন্সের ক্ষেত্রে। এই ঘটনাটা যে কোনো কনসেন্ট্রেশন সেলের জন্য, যে কোনো এরকম কনসেন্ট্রেশন সেলের জন্য সত্যি, এটা আমরা পরেও প্রমাণ করব। ঠিক আছে? তাহলে দেখো, এই ধরনের কনসেন্ট্রেশন সেলগুলোর ক্ষেত্রে আমি যদি সিম্পলি এই যে দুটো এক্সাম্পল দেখলাম, এই দুটো এক্সাম্পলের নিরিখে এই পুরো ব্যাপারটাকে জেনারেলাইজ করি, এই সিচুয়েশনটাকে যদি একটু জেনারেলাইজ করি, তাহলে একটা কথা পরিষ্কারভাবে বলতে পারি যে যেহেতু এই স্ট্যান্ডার্ড মানে ইলেকট্রোড পোটেনশিয়ালের এই ব্যাপারটা থাকছে না, তাহলে নার্নস্ট ইকুয়েশনটাকে ইটসেলফ স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালটাকে জিরো বসিয়ে দিয়ে আমি এই ধরনের কনসেন্ট্রেশন সেলের জন্য ই সেলের একটা খুব সিম্পল এক্সপ্রেশন আমি এখানে লিখে রাখতে পারি। শুধু মাথায় রাখবো যে যখনই আমি এরকম ধরনের কনসেন্ট্রেশন সেল নিয়ে কাজ করব, তখন আমার মাথায় কি থাকবে, আমি শুধু আগে ইলেকট্রোডগুলোর দিকে তাকিয়ে নেব। যেমন আমি যদি দেখি যে না না, আমি যে কনসেন্ট্রেশন সেলটা তৈরি করেছি, সেই কনসেন্ট্রেশন সেলের ইলেকট্রোডগুলো হচ্ছে গ্যাস ইলেকট্রোড, প্রথম এক্সাম্পলটাতে যেমন ছিল, তাহলে এই অ্যাক্টিভিটি টার্মগুলোকে করসপন্ডিং গ্যাসের প্রেশার টার্ম দিয়ে রিপ্লেস করে দেবো। বা আমি কোথাও দেখলাম যে এইরকম ধরনের একটা অ্যামালগাম ইলেকট্রোড নিয়ে আমি কাজ করছি, তখন আমি হয় এই অ্যাক্টিভিটি টার্মগুলোকে অ্যাক্টিভিটি টার্ম হিসেবেই রাখবো, অথবা যদি মনে করি তাহলে এই অ্যাক্টিভিটি টার্মগুলোকে করসপন্ডিং কনসেন্ট্রেশন টার্ম দিয়ে আমি রিপ্লেস করে দেবো। এই ধরনের সিচুয়েশন আমরা তাহলে ইন জেনারেল এইরকম ধরনের কনসেন্ট্রেশন সেলের ক্ষেত্রে বলতে পারি। তাহলে যদি কেউ এই ব্যাপারটাকে আরেকটু স্পেসিফাই করে বলে, তাহলে এইভাবেও বলা যেতে পারে যে তার মানে আমি যদি সেই অ্যাক্টিভিটির জটিলতায় না যাই, দেখো প্রতিটা সেলের ক্ষেত্রে অ্যাক্টিভিটিকে ইউজ করার মধ্যে কতগুলো সমস্যা আছে। অ্যাক্টিভিটিকে যদি আমি ল্যাবরেটরি স্কেলে ব্যবহার করতে চাই, তাহলে কিন্তু আমার অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টগুলোকে জানতে হবে। এবার এই অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট জানার একটা পদ্ধতি, অ্যাটলিস্ট ইলেকট্রোকেমিক্যাল একটা পদ্ধতি আমরা লাস্ট ক্লাসে দেখেছি বটে, কিন্তু সেই ইলেকট্রোকেমিক্যাল পদ্ধতিটা সমস্ত জায়গায় ইকুয়াল ফুটিংয়ে যে অ্যাপ্লিকেবল হবে সেটাও নয়, এবং সেটা ইটসেলফ একটা আলাদা এক্সপেরিমেন্টের মতো, যে আমাকে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টগুলো বার করতে হবে। সেই জন্য একটু অ্যাভয়েড দ্য ইউজ অফ অ্যাক্টিভিটি, আমরা যদি একটু ডাইলুট সলিউশনে কাজ করি, এবং সেই জায়গাতে যদি আমরা ডাইলুট সলিউশনে কাজ করে আমরা যদি অ্যাক্টিভিটি টার্মগুলোকে অ্যাপ্রক্সিমেট করি আন্ডার দ্য কন্ডিশন অফ ডাইলুশন, যে অ্যাক্টিভিটি টার্মগুলোকে যদি আমরা অ্যাপ্রক্সিমেট করে নিই বাই কনসেন্ট্রেশন টার্মস, তাহলে কিন্তু আমরা ইজিলি এই ধরনের সেলের সাথে অ্যাসোসিয়েটেড ইএমএফ এর তোমার এক্সপ্রেশনটাকে হ্যান্ডেল করতে পারবো। ওকে, তার মানে দেখো, এই যে আমাদের বিভিন্ন ধরনের ইলেকট্রোকেমিক্যাল সেলের ক্লাসিফিকেশন,
এই ক্লাসিফিকেশনের মধ্যে প্রত্যেক ধরনের, প্রত্যেক ক্লাস বলো, সাব ক্লাস বলো, প্রত্যেক ধরনের ইলেকট্রোকেমিক্যাল সেলের একটা নিজের একটা আলাদা একটা চেহারা আছে, একটা বৈশিষ্ট্য আছে। এবং কিছু কিছু ক্ষেত্রে, যেমন আমি এই এক্সাম্পলটা বা এই ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেলস উইদাউট ট্রান্সফারেন্সের ক্ষেত্রে কতগুলো জেনারেলাইজেশনের কথা আমি বললাম। এরকম ধরনের জেনারেলাইজেশন আমরা বিভিন্ন ক্ষেত্রে করতে পারি। হ্যাঁ, এই জেনারেলাইজেশনগুলো আমাদের জন্য জরুরি, বিকজ একটা জিনিস লক্ষ্য করো, এই প্রত্যেকটা এই ধরনের সেলের সাথে অ্যাসোসিয়েটেড কিছু নতুন নতুন ইনফরমেশন আমরা পাই। যেমন আমরা এই যে বিভিন্ন ধরনের সেল দেখছি, এই সেল দেখতে দেখতে বা এই ধরনের ইলেকট্রোডগুলো পড়তে পড়তে আমরা কতগুলো জিনিস শিখে গেছি। যে এই ধরনের সেল বা কিছু স্পেসিফিক ইলেকট্রোড ব্যবহার করে কি করে একটা সলিউশনের পিএইচ মাপা যায়, কিছু সেল বা কিছু এই ধরনের ইলেকট্রোড ব্যবহার করে কি করে একটা সলিউশনের সাথে অ্যাসোসিয়েটেড কোনো অ্যাকুয়াস সলিউশন যদি থাকে সেখানে কি করে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার মাপা যায়, কি করে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট মাপা যায়, এটসেট্রা এটসেট্রা। তার মানে এই যে ক্লাসিফিকেশনটা, যে ক্লাসিফিকেশনটার উপর ভিত্তি করে আমরা এগোচ্ছি, এই ক্লাসিফিকেশনটার প্রত্যেকটা সাব ক্লাস আমাদের জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবং লক্ষ্য করো আমি কিন্তু শুধুমাত্র গত দিনের ক্লাস এবং আজকের ক্লাসে সেই সমস্ত সাব ক্লাসগুলো নিয়েই আলোচনা করছি যে সাব ক্লাসগুলোতে কোথাও ট্রান্সফারেন্সের কথা উঠে আসেনি, কোথাও ট্রান্সপোর্টের কথা উঠে আসেনি, এরকম কোনো জায়গায় কোনো সিচুয়েশন অ্যারাইজ করেনি যেখানে দুটো লিকুইড মানে দুটো ইলেকট্রোলাইটের মধ্যে একটা লিকুইড জাংশন আছে এবং তার সাথে অ্যাসোসিয়েটেড লিকুইড জাংশন পোটেনশিয়াল আছে। এইরকম কথা কোথাও আসেনি এখনো অবধি। এর পরের দিনকার ক্লাসটায় কিন্তু সেই জিনিসটা আসবে। তার মানে আমাদের কিন্তু এই যে প্রত্যেকটা সিচুয়েশন, যে সিচুয়েশনগুলো আমরা ডিল করছি, ওই প্রত্যেকটা সিচুয়েশনের কিন্তু আলাদা আলাদা একটা করে সেখান থেকে আমরা আলাদা আলাদা কতগুলো কনক্লুশন ড্র করব। ধরো আমি যদি নেক্সট সাব ক্লাসটায় যাই, যেখানে যেমন আমরা এখন অলরেডি ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেলস উইদাউট ট্রান্সফারেন্স দেখলাম, নেক্সট সাব ক্লাস যেখানে কোনো ট্রান্সফারেন্সের ব্যাপার নেই সেটা হচ্ছে ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন সেলস উইদাউট ট্রান্সফারেন্স। এইরকম ধরনের সেলগুলো যদি আমরা দেখি, দেখবে এখান থেকে আমরা আবার বেশ নতুন কিছু কনক্লুশন এখান থেকে ড্র করতে পারবো। আমার এই পুরো ক্লাসিফিকেশনটাকে সামনে রেখে এই জিনিসগুলো বলার উদ্দেশ্যই এটা, যে এইরকম ধরনের প্রত্যেকটা ক্লাস বা প্রত্যেকটা সাব ক্লাসের সাথে একটা করে কোনো নতুন জিনিস অ্যাসোসিয়েটেড। সেই জিনিসটা এরকম হতে পারে যে সেই জিনিসটা হয়তো একটা থিওরিটিক্যালি ইম্পর্ট্যান্ট খুব জিনিস, অথবা সেই জিনিসটা এরকম হতে পারে যার কোনো একটা অ্যাপ্লিকেশন সাইড আছে। তাহলে এই প্রত্যেকটা জিনিস যাতে মাথায় রাখতে পারি সেই কারণে কিন্তু এই ক্লাসিফিকেশনটা করা। তাহলে আমরা যদি নেক্সট সাব ক্লাসের দিকে এগোই, তাহলে আমরা দেখব ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন সেলস উইদাউট ট্রান্সফারেন্স। এবার তার মানে এখানে লক্ষ্য করো, ট্রান্সফারেন্স, ট্রান্সপোর্ট, লিকুইড জাংশন এগুলোর কোনো জটিলতা নেই, কিন্তু ইট ইজ এ কনসেন্ট্রেশন সেল। কিরকম কনসেন্ট্রেশন সেল? ইট ইজ সাচ এ কনসেন্ট্রেশন সেল that the concentration difference as if appears at the level of the electrolyte. এর আগে যেটা দেখে আসলাম কনসেন্ট্রেশন ডিফারেন্স বলো, প্রেশার ডিফারেন্স বলো, সেগুলো হচ্ছিল ইলেকট্রোডের গায়ের উপর। এখন কিন্তু আমার এই কনসেন্ট্রেশন ডিফারেন্সের জায়গাটা পুরোটাই চলে এসছে ইলেকট্রোলাইটের ক্ষেত্রে। কোথায় তাহলে এরকম ধরনের সিচুয়েশন অ্যারাইজ করতে পারে? কোথায় এরকম ধরনের সিচুয়েশন অ্যারাইজ করতে পারে এই কথাটা ভাববো আমরা একটু ডিফারেন্ট ওয়েতে। ধরো আমার কাছে একটা খুব সিম্পল দেখতে কেমিক্যাল সেল আছে, কনসেন্ট্রেশন সেলের কথা বলছি না, কেমিক্যাল সেল, সাধারণ মানে কেমিক্যাল সেল। কিরকম কেমিক্যাল সেল? এমন একটা কেমিক্যাল সেল যে কেমিক্যাল সেলটার অ্যানোডটা হচ্ছে বেসিক্যালি একটা হাইড্রোজেন ইলেকট্রন, মানে একটা প্ল্যাটিনাইজড প্ল্যাটিনাম, তার উপরে হাইড্রোজেন গ্যাস বাবল করছি 1 প্রেসারে, এবং ডান দিকে ক্যাথোডটা সেটা হচ্ছে একটা মেটালের ইনসলিউবল সল্টের ইলেকট্রোড, মানে ধরা যাক সিলভার ক্লোরাইড ইলেকট্রোড। ঠিক আছে, এইরকম দুটো ইলেকট্রোড আছে, সেই রকম দুটো ইলেকট্রোডকে ব্যবহার করছি এবং তার সাথে একটাই এমন ইলেকট্রোলাইট নিচ্ছি যে ইলেকট্রোলাইটটা তার যে দুটো ক্যাটায়ন এবং অ্যানায়ন, ক্যাটায়নের রেসপেক্টে একটা দিককার ইলেকট্রোড রিভার্সেবল, অ্যানায়নের রেসপেক্টে আরেক দিককার ইলেকট্রোড রিভার্সেবল, ধরা যাক এইরকম। তাহলে কি দাঁড়ালো সিচুয়েশন? লক্ষ্য করো, যেহেতু HClটা আমার ইলেকট্রোলাইট, তাহলে HCl will dissociated as H+ and Cl-।
এইচ প্লাসের সাপেক্ষে এই হাইড্রোজেন ইলেকট্রোডটা সেটা রিভার্সেবল। ওকে, সিএল মাইনাসের সাপেক্ষে এই সিলভার সিলভার ক্লোরাইড ইলেকট্রোডটা রিভার্সেবল। ঠিক আছে, তাহলে এইরকম একটা কেমিক্যাল সেল আমরা আগেও কিন্তু পড়ে এসেছি, এবং এইরকম একটা কেমিক্যাল সেলের সাথে অ্যাসোসিয়েটেড আমরা ওভারঅল সেল রিয়াকশনটাও দেখে এসেছি, এবং তার করসপন্ডিং ইএমএফটাও আমরা বার করে এসেছি যখন আমরা কেমিক্যাল সেলস উইদাউট ট্রান্সফারেন্স পড়েছি গত দিনকার ক্লাসে। ঠিক আছে, বেশ, তাহলে এই সেলটার ক্ষেত্রে এইরকম একটা সাধারণ দেখতে কেমিক্যাল সেলের ক্ষেত্রে আমি সোজাসুজি আর মাঝখানের স্টেপগুলো না করে সোজাসুজি আমি ওভারঅল সেল রিয়াকশন লিখি, ওভারঅল ইএমএফ অফ দি সেল লিখে দিই। তাহলে আমার ওভারঅল সেল রিয়াকশন শুড বি কিরকম না, হাইড্রোজেনের তো অক্সিডেশন হচ্ছিল এবং সিলভার ক্লোরাইডের রিডাকশন হচ্ছিল, তার মানে আমি ওভারঅল সেল রিয়াকশনকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। কালকের ক্লাসটা দেখবে একদম ডিটেলসে করা আছে, একদম ইন্ডিভিজুয়াল ইলেকট্রোড রিয়াকশন লিখে লিখে। এবং এই সেলটার সাথে অ্যাসোসিয়েটেড ইএমএফটাকে মনে করো আমি এপসাইলন 1 বলে বললাম, তার স্ট্যান্ডার্ড ইএমএফ অফ দ্য সেল, এবং আরটি বাই ফ্যারাডে কনস্ট্যান্ট এলএন অফ অ্যাক্টিভিটি অফ কার না, অ্যাক্টিভিটি অফ আমার এই এইচ প্লাস যা মানে এইচসিএল এর যা অ্যাক্টিভিটি A1 সেটা হলো। ফাইন, আমি একদম হুবহু এইরকম দেখতে আরেকটা কেমিক্যাল সেল তৈরি করলাম, একদম এইটা যা ধরো এর একদম জেরক্স কপি, শুধু পাল্টে দিয়েছি কি, পাল্টে দিয়েছি এই এইচসিএল এর অ্যাক্টিভিটিটাকে। করলাম কি, এই দুটো এইচসিএল এর এখানে যেমন অ্যাক্টিভিটি ছিল A1, এটাকে পাল্টে দিয়ে আমি একটা নতুন অ্যাক্টিভিটি নিয়ে আসলাম এখানে A2। তাহলে আমি এই সেলটা আর এই সেলটার মধ্যে কোথাও কোনো ফারাক নেই, কোথাও কোনো পার্থক্য নেই। পার্থক্য কিসে? পার্থক্য শুধু হচ্ছে এই এইচসিএল এর অ্যাক্টিভিটিতে, মানে যে ইলেকট্রোলাইটটাকে আমি ব্যবহার করছি সেই ইলেকট্রোলাইটটার অ্যাক্টিভিটিতে তফাৎ। ঠিক আছে, তাহলে এই সেলটার জন্যেও ঠিক একই রকমভাবে আমি একটা ওভারঅল সেল রিয়াকশন লিখতে পারবো, এবং এই সেলটার জন্যও ঠিক একই রকমভাবে এপসাইলন 2 বলে আমি একটা ইএমএফ এর এক্সপ্রেশন লিখতে পারবো নার্নস ইকুয়েশন ব্যবহার করে। তাহলে লিখে ফেলি। তাহলে দ্বিতীয় সেলটার ক্ষেত্রে আমি ওভারঅল সেল রিয়াকশন লিখলাম এবং তার করসপন্ডিং ইএমএফ এর ভ্যালু লিখলাম। ঠিক আছে, এইবার আমি করলাম কি, প্রথম সেলটা এবং দ্বিতীয় সেলটাকে নিয়ে আসলাম। প্রথম সেল এবং দ্বিতীয় সেলকে একে অপরের সাথে কানেক্ট করে দিলাম। দেখো, এমনভাবে কানেক্ট করলাম যাতে প্রথম সেলের ইএমএফ কে দ্বিতীয় সেলের ইএমএফ যেন অপোজ করে। ভাবো সিচুয়েশনটা কি করছি। আমি যখন তোমাদের একদম ইকুইলিব্রিয়াম ইলেকট্রোকেমিস্ট্রি প্রথম দিকে শুরু করেছিলাম তখন একটা কথা বলেছিলাম যে একটা সেলের সাথে একটা ব্যাটারির তফাৎ আছে। বলেছিলাম এই ব্যাটারি ইজ এসেনশিয়ালি এ কম্বিনেশন অফ সেলস। আমি যদি একাধিক ইলেকট্রোকেমিক্যাল সেলকে সিরিজে যোগ করে দিই তাহলে যে জিনিসটা তৈরি হয় সেটা একটা ব্যাটারি। এই যোগ করবার সময় আমি কিভাবে যোগ করছি সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দেখো, যদি আমি দুটো সেল দিয়ে একটা ব্যাটারি তৈরি করার চেষ্টা করি তাহলে এরকম হতেই পারে যে আমি এমনভাবে যোগ করলাম যাতে প্রথম সেলের ইএমএফ কে দ্বিতীয় সেলের ইএমএফ অপোজ করছে। এটাও এক ধরনের ব্যাটারি, খুব লেস এফিসিয়েন্ট ব্যাটারি, খারাপ ব্যাটারি। ইএমএফটা কমিয়ে দিয়েছি আমি আমার যোগ করার ভুলে। আবার আমি এরকম ভাবেও যোগ করতে পারি সাচ দ্যাট প্রথম সেলের ইএমএফ কে দ্বিতীয় সেলের ইএমএফ অ্যাড করে দিচ্ছে, মানে একে অপরকে রিইনফোর্স করছে। ওভারঅল যে ইএমএফ অফ দ্য ব্যাটারি সেটা দুটো সেলের ইএমএফ এর যোগফল হিসেবে আসছে। ওকে, এই ক্ষেত্রে আমি উল্টো কাজটা করছি, খারাপ ব্যাটারি তৈরি করছি। এমন করে প্রথম সেলকে দ্বিতীয় সেলের সাথে জুড়ে দিলাম সাচ দ্যাট দে অপোজ ইচ আদার। একজন আরেকজনকে অপোজ করছে, একজনের ইএমএফ আরেকজনের ইএমএফ কে কাটার চেষ্টা করছে, ক্যান্সেল করার চেষ্টা করছে। তাহলে এই দুটো সেলকে আমি জুড়ে দিলাম। কিভাবে জুড়লাম? এই ছিল আমার প্রথম সেল। দেখো এইচসিএল এর অ্যাক্টিভিটি A1। তাহলে একদম লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করো। প্ল্যাটিনাম সলিড, তার উপরে প্ল্যাটিনাম ব্ল্যাকের কোটিং। আমি আর প্ল্যাটিনামগুলো ইচ্ছে করে লিখিনি, ওই অত বড় হয়ে যায় না হলে সেলটা। ঠিক আছে, তাহলে প্রথমে বাম দিককার তোমার ইয়ের থেকে স্টার্ট করছি, সেল থেকে। তাহলে দিস ইজ দ্য হাইড্রোজেন ইলেকট্রোড।
মাঝখানে HCl অ্যাজ দ্য ইলেকট্রোলাইট, তার অ্যাক্টিভিটি A1। প্রথম সেলের ডান দিকে তাহলে সিলভার সিলভার ক্লোরাইড ইলেকট্রোড, তাহলে প্রথম সেলের ক্ষেত্রে এটা অ্যানোড এটা ক্যাথোড, দ্বিতীয় সেলের ক্ষেত্রেও তাই ছিল। এবার করেছি কি, ঘুরিয়ে যোগ করেছি, মানে দ্বিতীয় সেলের ক্ষেত্রে যেটা ক্যাথোড ছিল সেটাকে এই ক্যাথোডের সাথে জুড়ে দিয়েছি, জুড়ে দিয়ে আমি এরকম একটা সেল তৈরি করেছি। ঠিক আছে, তাহলে আমি যদি এইভাবে জুড়ে দিয়ে সেল তৈরি করি, সাচ দ্যাট, এমনভাবে জুড়েছি, লক্ষ্য করো, ওয়ান সেল ইজ অপোজিং দ্য আদার সেল। তার মানে এই যে দুটো সেল রিয়াকশন আমি লিখেছিলাম, তাহলে অ্যাজ ইফ প্রথম সেলের সেল রিয়াকশন দ্বিতীয় সেলের সেল রিয়াকশনকে ক্যান্সেল করছে। তার মানে প্রথম সেলের সেল রিয়াকশন থেকে দ্বিতীয় সেলের সেল রিয়াকশনকে বাদ দিতে হবে। তাহলে প্রথম সেলের ওভারঅল রিয়াকশন এরকম দেখতে একটা রিয়াকশন ছিল, শুধু অ্যাক্টিভিটিটা ছিল A1, এবং দ্বিতীয় সেলের সেল রিয়াকশন তো সামনেই লেখা আছে। তাহলে এদের একে অপরকে অপোজ করছে, তাহলে আমি সেইভাবে ব্যবস্থা করি। তাহলে আমি একটা সেল রিয়াকশনকে আরেকটা সেল রিয়াকশনের থেকে বিয়োগ করলাম, তাহলে প্রথম সেল থেকে দ্বিতীয় সেলকে বিয়োগ করলাম। দেখো প্রথম সেলের ক্ষেত্রে যা যা ছিল সব পজিটিভ, ডান দিকেও সব পজিটিভ, দিস ইজ ফর দ্য ফার্স্ট সেল। হ্যাঁ, মানে এইটা, তার মানে এই H2 গ্যাস 1 অ্যাটমসফিয়ার AgCl, এই টার্ম দুটো, মানে প্রথম দুটো টার্ম অন দ্য লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডেরও প্রথম দুটো টার্ম ইজ ফ্রম দিস পার্ট অফ দ্য ওভারঅল ব্যাটারি। নেক্সট বিয়োগ করছি কাকে, দ্বিতীয় অর্থাৎ এইটাকে, তার মানে এই দুটো টার্ম হচ্ছে এই দুটো টার্ম, এবং এই দুটো টার্ম হচ্ছে এই দুটো টার্ম। ঠিক আছে, এবার দেখো, যেহেতু আমি যখন এই দুটো সেলকে একে অপরকে অপোজ করার মতন করে জুড়েছি, বাকি কিন্তু আর সেলের কোনো প্যারামিটারকে আমি কিচ্ছু পাল্টাইনি। যেমন এই ইলেকট্রোডে যেমন হাইড্রোজেন গ্যাসের প্রেশার 1 অ্যাটমসফিয়ার ছিল তাই আছে, ডান দিককার সেলের এই ইলেকট্রোডে যেমন হাইড্রোজেন গ্যাসের প্রেশার 1 অ্যাটমসফিয়ার ছিল তাই আছে, আমি আর কোনো জায়গায় কোনো রকম পরিবর্তন করি। ঠিক আছে, তাহলে যেটা দাঁড়াচ্ছে এফেক্টিভলি সেটা হচ্ছে যে এইখানে বেশ কিছু টার্ম একে অপরকে কাটতে কাটতে যাবে। দেখো যেখানে যেখানে যা যা আছে, যেমন এইটা এটাকে কাটবে, এই AgCl এই AgCl কে কাটবে, এই সিলভার সলিড এই সিলভার সলিডকে কাটবে, পড়ে থাকবে শুধু HCl at activity A1 minus HCl at activity A2, so that আমি এটাকে সিম্পল ভাবে লিখতে পারি HCl at activity A2 equal to HCl at activity A1। ঠিক আছে, তাহলে দুটো সেলকে জুড়ে আমি একটা বড় সেল তৈরি করেছি, ব্যাটারিও বলতে পারো এটাকে, বাজে ব্যাটারি, কারণ ইএমএফ একের ইএমএফ আরেকজনের ইএমএফকে কেটে ক্যান্সেল আউট করছে। তাহলে এইরকম ভাবে জুড়ে এরকম একটা বাজে ব্যাটারি তৈরি করার ফলে আমি যে ওভারঅল সেল রিয়াকশন পাচ্ছি তার চেহারা হচ্ছে এরকম। তাহলে ওভারঅল সেলের ইএমএফ কি পাবো, তাহলে এই যে বড় সেলটা তৈরি করেছি এই বড় সেলটার ইএমএফ কত পাবো। এতদিন আমরা কি করতাম, যে সিম্পলি যোগ করে, কাকে যোগ করতাম, ইন্ডিভিজুয়াল ইলেকট্রোড রিয়াকশনগুলোর ইলেকট্রোড পোটেনশিয়ালগুলোকে যোগ করে ওভারঅল সেল রিয়াকশনটা লিখতাম। এখন অ্যাজ ইফ এরকম একটা সিচুয়েশন হয়েছে যে এটাকে একটা ওভারঅল, এই সেলটাকে যদি একটা ইলেকট্রোড ধরি এবং এই সেলটাকে যদি আরেকটা ইলেকট্রোড ধরি, যদি আমি এই গোটা জিনিসটাকে একটা সেল হিসেবে কল্পনা করার চেষ্টা করি, তাহলে এর ইএমএফ এর ইএমএফকে অপোজ করছে। যেহেতু এর রিয়াকশনকে এর রিয়াকশনের থেকে বিয়োগ করেছি, তার মানে আমি ওভারঅল ইএমএফ তাহলে সেইভাবে বার করব যে এর একজনের ইএমএফ থেকে আরেকজনের ইএমএফকে বাদ দেব। তার মানে ε1 থেকে ε2কে আমি বিয়োগ করব, বিকজ আমি 1 নম্বর সেলের রিয়াকশনের থেকে 2 নম্বর সেলের রিয়াকশন বিয়োগ করেছি। তাহলে ওভারঅল ইএমএফটাকে আমি বিয়োগ করে লিখলাম। যেই মুহূর্তে আমি বিয়োগ করে লিখলাম তাতে ফলে যেটা দাঁড়ালো, দেখো আমার এই স্ট্যান্ডার্ড সেল পোটেনশিয়ালগুলো কাটা গেল, কাটা গিয়ে যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে জাস্ট এটা। তাকিয়ে দেখো, ইন্টারেস্টিং হচ্ছে, তাকিয়ে দেখো, ঠিক আগের মতো আমি যে ইএমএফ এর এক্সপ্রেশনটা পাচ্ছি, দ্যাট পার্টিকুলার এক্সপ্রেশন ফর দ্য ইএমএফ ইজ সাচ, এই এক্সপ্রেশনটা এমন দেখতে যেখানে ইএমএফটা ডিপেন্ড করছে শুধুমাত্র এই দুটো অ্যাক্টিভিটির ভ্যালুর উপরে। ওকে, এখন দেখো এই ইএমএফটাকে যদি সত্যি আমার পজিটিভ হতে হয়, এই ইএমএফ এর ভ্যালুটাকে যদি আমার সত্যি পজিটিভ হতে হয়, তাহলে এই জিনিসটার সামনে যেহেতু একটা মাইনাস সাইন আছে, তার মানে আমার A1 কে ছোট হতে হয় A2 থেকে। ওকে,
তার মানে এই ধরনের একটা সেলের ইএমএফ কে পজিটিভ হতে গেলে লক্ষ্য করে দেখো, তার মানে আমার A1 কে A2 চাইতে ছোট হতে হবে, আদারওয়াইজ এটা হবে না। তাহলে এরকম ধরনের একটা সিচুয়েশনে আমরা এমন একটা সেলে এসে পৌঁছচ্ছি যে সেলের ইএমএফ ঠিক আগের মতো, দেখো ঠিক আমাদের ওই ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেলের মতো করে এই ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন সেলের ক্ষেত্রেও এমন একটা সিচুয়েশনে এসে পৌঁছলাম যে পৌঁছানোর সাথে সাথে একটা জিনিস দেখতে পাচ্ছি যে ইএমএফটা শুধুমাত্র ইলেকট্রোলাইটের অ্যাক্টিভিটির ওপর ডিপেন্ড করছে। কেউ যদি বলে আমি কনসেন্ট্রেশন দিয়ে বলতে চাই, বলো, কোনো অসুবিধা নেই। তার মানে দ্য ইএমএফ অফ দ্য ওভারঅল সেল ইজ ডিপেন্ডেন্ট সোললি, একমাত্র কার ওপরে? অন দ্য ডিফারেন্স অফ কনসেন্ট্রেশনস অর অ্যাক্টিভিটিস অফ দ্য অ্যাসোসিয়েটেড ইলেকট্রোলাইট। ওই সেল দুটোর ক্ষেত্রে যে যে ইলেকট্রোলাইট আছে সেই ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশন বা অ্যাক্টিভিটির ডিফারেন্সের জন্যই ইএমএফ এর আসা। তাহলে এই ধরনের সেলের ক্ষেত্রেও তার মানে এদেরকে কনসেন্ট্রেশন সেল বলতে আমাদের কোনো আপত্তি নেই। এবার কনসেন্ট্রেশন সেল যে বলবো, এদের কিরকম কনসেন্ট্রেশন সেল? অবভিয়াসলি ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশন ডিফারেন্স। হ্যাঁ, তাহলে দে আর ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন সেলস। এদের মধ্যে কি কোনো ট্রান্সপোর্ট হচ্ছে? মানে দুটো ইলেকট্রোলাইট কি একে অপরের সাথে মিশে যাওয়ার কোনো চান্স আছে? নেই। কারণ আমি সেল দুটোকে বেসিক্যালি একটাকে আরেকটার সাথে এমনভাবে জুড়ে দিয়েছি যে দুটো ইলেকট্রোলাইটের মেশার কোনো চান্স নেই। কারণ আমি জুড়েছি তাদের ইলেকট্রোডের দ্বারা। কিরকম ভাবে? সিলভার সিলভার ক্লোরাইড ইলেকট্রোডের সাইড দিয়ে আমি তাদেরকে জুড়েছি এসেন্সিয়ালি। তার মানে এসেন্সিয়ালি এই ধরনের ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন সেল উইদাউট ট্রান্সফারেন্স, তার ক্ষেত্রেও দেখো আমি ঠিক একই রকমের ইএমএফ এর এক্সপ্রেশন পাচ্ছি, যে এক্সপ্রেশনে কিন্তু আবার ঠিক একইভাবে আগের মতো ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেলের মতো করেই আমার কোনো রোল নেই স্ট্যান্ডার্ড পোটেনশিয়ালের। তাহলে যেহেতু স্ট্যান্ডার্ড পোটেনশিয়ালের কোনো রোল আমার এখানে থাকছে না, তাহলে ঠিক যেমন ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেলের ক্ষেত্রে জেনারেল একটা সিস্টেম, জেনারেল একটা ইকুয়েশন আমরা লিখেছিলাম, ঠিক সেরকমভাবে এর ক্ষেত্রেও একই জেনারেল ইকুয়েশন দিয়ে চলতে পারে। তার মানে এই ধরনের কনসেন্ট্রেশন সেল, সেটা ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেলই হোক অথবা ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন সেলই হোক, এই ধরনের কনসেন্ট্রেশন সেলের ক্ষেত্রে একটা সুবিধার জায়গা হচ্ছে যে এখানে অ্যাজ সাচ স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল বা স্ট্যান্ডার্ড সেল পোটেনশিয়ালের কোনো রোল নেই। ওকে, এইরকম ধরনের সেলগুলোর আরেকটা ইউটিলিটির জায়গা আছে। এই ধরনের সেলগুলোর সাথে অ্যাসোসিয়েটেড আরেকটা খুব ইন্টারেস্টিং জায়গা আছে। সেটা হচ্ছে এই ধরনের সেলগুলোকেও ঠিক আগের মতো যেমন করে আমরা কেমিক্যাল সেলগুলোকে ব্যবহার করেছিলাম, কেমিক্যাল সেলস উইদাউট ট্রান্সফারেন্সের ক্ষেত্রে আমরা যেভাবে ব্যবহার করেছিলাম, এই ধরনের সেলগুলোকেও ঠিক সেরকমভাবেই ব্যবহার করা যায় টু মেজার দ্য অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টস অফ দ্য ইলেকট্রোলাইটস ইনভলভ। যে ধরনের ইলেকট্রোলাইট নিয়ে আমরা কাজ করছি সেই ধরনের ইলেকট্রোলাইটের সাথে অ্যাসোসিয়েটেড অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টগুলোকে মাপার কাজে এদেরকে খুব ইজিলি ইউজ করা যায়। কিরকম ভাবে? দেখো ওই ইএমএফ এর যে জেনারেল এক্সপ্রেশনটা, সেই এক্সপ্রেশনটা থেকেই আমাদের ব্যাপারটা বেরিয়ে আসবে। যেমন ধরো এই পার্টিকুলার ক্ষেত্রে যে এক্সাম্পলটা আমরা নিয়েছি, আমাদের এই এক্সাম্পলে যে ইলেকট্রোলাইট আছে সেই ইলেকট্রোলাইটটা কে ছিল? দুটো ক্ষেত্রেই এইচসিএল। তফাৎ কি ছিল? একটা ক্ষেত্রে এইচসিএল এর অ্যাক্টিভিটি ছিল A1, আরেক ক্ষেত্রে এইচসিএল এর অ্যাক্টিভিটি ছিল A2। এই যে দুটো অ্যাক্টিভিটি, এই দুটো অ্যাক্টিভিটির সাহায্য আমরা নিতে পারি এবং ওই ইএমএফ এর এক্সপ্রেশনের সাহায্য আমরা নিয়ে আমরা সিম্পলি এদের অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট বার করতে পারি। কিভাবে? ধরো যেহেতু আমাদের অ্যাক্টিভিটি A1 আর A2 এবং ইলেকট্রোলাইট যেহেতু HCl, তাহলে খুব সিম্পলি আমরা তাদের করসপন্ডিং মোলালিটিগুলো যদি জানি এবং অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টগুলোর ভ্যালু যদি গামা 1 আর গামা 2 বলি, তাহলে অ্যাক্টিভিটির সাথে এই রিলেশনশিপ আমরা পাবো 1:1 ইলেকট্রোলাইট, তো ইউনিভ্যালেন্ট ইলেকট্রোলাইট, তাহলে তাদের অ্যাক্টিভিটির সাথে এই রিলেশনশিপ লেখা সবচাইতে সোজা। তাহলে A1 এর ক্ষেত্রে যেমন এটা লিখতে পারবো, A2 এর ক্ষেত্রেও ঠিক একইভাবে লিখতে পারবো। তাহলে let us substitute these expressions in our expression for the EMF। তাহলে EMF এর এক্সপ্রেশন ছিল -RT/F ln A1/A2। A1 এর জায়গায় এটা লিখলাম, A2 এর জায়গায় এটা লিখলাম। ওকে, দেখো দুটো টার্মই সবগুলোর এই টার্মগুলোর উপরে স্কোয়ার আছে, তাহলে একবার একটা হোল স্কোয়ার করে সেই 2টাকে বাইরে নিয়ে গেলাম, তাহলে 2RT/F।
তাহলে দেখো, আমি যে ধরনের সলিউশন বানিয়েছি সেই ধরনের সলিউশন যখন আমি তৈরি করেছি তখন তো আমার তার কনসেন্ট্রেশন জানা, মানে আমার তার মোলালিটি জানা। তাহলে M1 M2 আমার জানা, ফ্যারাডে কনস্ট্যান্ট আমার জানা, টেম্পারেচার অফ দ্য এক্সপেরিমেন্ট আমার জানা। তাহলে এখান থেকে আমি এই ln Γ2/Γ1 আমি এখান থেকে ইচ্ছে করলে বার করতে পারবো, অর্থাৎ আমি এই অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টের রেশিও বার করে নিতে পারবো। ওকে, তাহলে ওয়ান্স দ্য অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টের রেশিও বেরিয়ে গেল, যে কোনো একটা কেমিক্যাল সেল, আমি তো দুটো সেলকে এখানে ব্যবহার করেছি জুড়ে, যে কোনো একটা সেলের থেকে আমরা এর আগের দিনকার ক্লাসে যেমন দেখিয়েছিলাম, তার থেকে যদি সিম্পলি একটা Γ1 বার করে নিই, তাহলে এই রেশিওটা থেকে আরেকটা আননোন অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট কিন্তু বেরিয়ে আসবে। তার মানে কি? তার মানে তার মানে আমার এই ধরনের ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন সেল উইদাউট ট্রান্সপারেন্স, এটা ঠিক একই রকমভাবে কেমিক্যাল সেল উইদাউট ট্রান্সপারেন্সের মতো করে তাকে ইউজ করা যাবে টু ডিটারমাইন দ্য করসপন্ডিং অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টস। এই কথাটাই আমি একটু আগেও বলছিলাম, যে এই যে ক্লাসিফিকেশন, এই যে প্রত্যেকটা আলাদা আলাদা টাইপ অফ সাব ক্লাস ধরে ধরে ব্যাপারটাকে বলছি, এই ধরনের ক্লাসিফিকেশনের ইউটিলিটি হচ্ছে এইটা, যে এইরকম প্রত্যেকটা আলাদা আলাদা সাব ক্লাসের সাথে একটা করে বৈশিষ্ট্য অ্যাসোসিয়েটেড। এই যে যখনই কনসেন্ট্রেশন সেলের কথা এলো, তখন আমি যদি দুটো সাব ক্লাসে ভাগ না করি, ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন সেল এবং ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেল, এই দুটো ক্লাসে ভাগ করলাম বলে আমরা বেসিক্যালি একটা কমন জায়গায় এসে পরবর্তীতে দাঁড়াতে পারলাম। সেটা হচ্ছে এই, যে যে কোনো ধরনের কনসেন্ট্রেশন সেলে তুমি নাও না কেন, ইএমএফ এর এক্সপ্রেশনের চেহারাটা একরকম। ইএমএফ এর এক্সপ্রেশনে কোথাও স্ট্যান্ডার্ড পোটেনশিয়ালের কোনো জায়গা নেই। এবার ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন সেল আবার ইলেকট্রোড কনসেন্ট্রেশন সেলের চাইতে সামান্য আলাদা, এই সেন্সে যে ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন সেলগুলোকে ব্যবহার করা যাবে টু ডিটারমাইন আননোন অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টস। তার মানে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টের মতন একটা খুব নন ট্রিভিয়াল একটা থার্মোডিনামিক কোয়ান্টিটি তো অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট। তাহলে এরকম একটা নন ট্রিভিয়াল থার্মোডিনামিক কোয়ান্টিটিকে মাপার একটা রাস্তা হিসেবে এটাকে ইউজ করা যেতে পারে। তাহলে এই ধরনের সিচুয়েশনগুলোকে অ্যানালাইজ করতে হবে বলেই আমরা জেনারেলি চাইছি যে এইরকমভাবে ক্লাসিফিকেশন করে করে কাজটা করতে। তাহলে দেখো, আজকের এই ক্লাসটা অবধি এসে আমরা সেই সমস্ত রকম কনসেন্ট্রেশন সেলের সম্বন্ধে পড়াটা শেষ করলাম যেখানে ট্রান্সফারেন্স বা ট্রান্সপোর্টের কোনো জায়গা নেই। এর পরের দিনকার ক্লাসটা থেকে আমরা যে জিনিসটা স্টার্ট করব সেটা হচ্ছে সেই সমস্ত ধরনের কেমিক্যাল সেল এবং কনসেন্ট্রেশন সেলের কথা আমরা আলোচনা করব যেখানে ট্রান্সফারেন্স বা ট্রান্সপোর্ট হচ্ছে, মানে যেখানে একটা লিকুইড জাংশন এক্সিস্ট করছে, যেখানে দুটো ইলেকট্রোলাইট একটা ইলেকট্রোলাইটের কন্ট্যাক্টে, ডিরেক্ট কন্ট্যাক্টে আরেকটা ইলেকট্রোলাইট আছে, যেখানে আমার সল্ট ব্রিজ কিভাবে কাজ করে এবং সল্ট ব্রিজ থাকা এবং না থাকার মধ্যে কোথায় তফাৎ, সেই জায়গাটা আমরা বুঝতে চেষ্টা করব। এবং সল্ট ব্রিজের সাথে অ্যাসোসিয়েটেড যে মেকানিজমটা, সল্ট ব্রিজ কেন, এই কথাটা সল্ট ব্রিজ বলার সময় বলেছিলাম যে সল্ট ব্রিজের মধ্যে যে ইলেকট্রোলাইটটা লাগে সেই ইলেকট্রোলাইটটা যেন এমন হয় যার ক্যাটায়ন এবং অ্যানায়নের ট্রান্সপোর্ট নাম্বার যেন কাছাকাছি হয়। তার মানে আমাদের ট্রান্সপোর্ট নাম্বারের আইডিয়াটা, মানে ইলেকট্রোলাইটিক কন্ডাক্টেন্সের একটা বেসিক আইডিয়া, সেই আইডিয়াটা কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। তার মানে ওই ধরনের সেল যেখানে এই ধরনের ট্রান্সপোর্টের মতন কোনো জিনিস ঘটবে, সেই ধরনের সেলের ইন জেনারেল জটিলতাটা এইরকম সেলগুলো যেগুলো আমরা পড়ে শেষ করলাম আজকের ক্লাস অবধি, যেখানে কোনো ট্রান্সপোর্টের ঘটনা ঘটছে না, তার চাইতে কিন্তু একটু বেশি জটিল। কিন্তু সাইমালটেনিয়াসলি আরেকটা কথাও বলছি, ঠিক যেমন করে এই ক্লাসগুলো থেকে কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন বেরিয়ে এলো, কিছু কিছু ফিজিক্যাল প্রপার্টি মাপার মতন রাস্তা তৈরি হলো, কতগুলো নতুন এক্সপেরিমেন্টাল টেকনিকের কথা আমরা ভাবতে পারলাম, ওই সেলগুলো থেকেও আমরা কিন্তু ঠিক একই জিনিস করতে পারবো। সেই কারণে এই ধরনের ক্লাসিফিকেশনের জায়গাটা এতটা গুরুত্বপূর্ণ।